আচ্ছা, তো আজকে তোমাদের একটা টেস্ট নেওয়ার কথা ছিল, আসলে ওটা নিতে পারছি না বিশেষ কারণবশত। তো এখন আমাদের পড়া চলছিল হচ্ছে প্রিপোজিশন নিয়ে, তাই না? লার্নিং দ্য কারেক্ট প্রিপোজিশনের আগ পর্যন্ত তোমাদের বিভিন্ন গ্রুপ অফ প্রিপোজিশনস দেওয়া ছিল। সবাইকে একটু রিডিং দিয়েছো এগুলো? বলো। গতদিন আমরা এই পর্যন্ত অবশ্য দেখেছিলাম ওভার অ্যাট কখন আমরা ব্যবহার করব, আর ইন অ্যাট কখন ব্যবহার করব, তাই না? এগুলো একটু নিয়ে কথা বলেছিলাম। আর বিশেষ করে তোমাদের পড়তে বলেছিলাম এগুলো প্রিপোজিশনস অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট, এটাও মনে পড়েছিলাম। তারপরে টু এবং অ্যাট কোথায় ব্যবহার হয়, শাউট টু শাউট অ্যাট কোথায় ব্যবহার করা হয়, এইগুলো নিয়ে একটু তোমাদের পড়তে বলেছিলাম এবং আজ এখান থেকে পড়া শুরু করার কথা। তো কী অবস্থা সবার, বলো, পড়েছো কি না? পড়েছো সবাই নাকি? কেউ তো কোনো কথা বলতেছো না। হ্যাঁ, জি স্যার পড়ছি। আচ্ছা, তো পড়ে থাকলে ভালো, যদি কারোর প্রবলেম থাকে বলো, না হলে আমরা পরের থেকে শুরু করছি। হুম। হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়ে নিবা, একটু ভালো করে পড়ে নিবা। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি লার্নিং দ্য কারেক্ট প্রিপোজিশনস। যে আজকে আমরা দেখব প্রিপোজিশনগুলো আমরা কোথায় কিভাবে প্রপারলি ব্যবহার করতে পারি। অনেক সময় একই ধরনের মনে হয় কিছু কিছু প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশন একই জায়গাতে ব্যবহার করা যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। তো দেখি আজকে আমাদের এখানে কি বলা হয়। হুম? যে লার্নিং দ্য কারেক্ট প্রিপোজিশনস, ইন দিস গাইড উই প্রোভাইড সাম জেনারেল গাইডলাইন্স ফর ডিটারমাইনিং হুইচ প্রিপোজিশনস টু ইউজ ইন গিভেন সিচুয়েশন। তাহলে কোনো একটা জায়গাতে কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটা হচ্ছে, হাউএভার দ্য ইউজ অফ প্রিপোজিশনস ইজ পার্টিকুলারলি ভ্যারিড অ্যান্ড ফ্লেক্সিবল ইন ইংলিশ। হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে। সো দ্য বেস্ট ওয়ে টু লার্ন কারেক্ট প্রিপোজিশনাল ইউজ ইজ টু পে ক্লোজ অ্যাটেনশন। খেয়াল করো, বলছে কি, খুবই মনোযোগ দেওয়া, হ্যাঁ, ক্লোজ অ্যাটেনশন টু দ্য ওয়ে পিপল স্পিক অ্যান্ড রাইট। অতএব মনোযোগী ছাড়া এই বিষয়গুলোকে ধরা মুশকিল হয়ে যাবে। সুতরাং দেখি আমরা প্রিপোজিশনস উইথ নাউন্স। তাহলে প্রিপোজিশনকে আমরা বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করে থাকি। প্রিপোজিশনকে আমরা ভার্বের সাথে ইউজ করি, প্রিপোজিশনকে আমরা নাউনের সাথে ইউজ করি, প্রিপোজিশনকে আমরা অ্যাডজেক্টিভের সাথে ইউজ করি। তাহলে প্রথমে আমরা চাচ্ছি প্রিপোজিশন নাউনের সাথে কী কীভাবে বসে। বলছে সার্টেন প্রিপোজিশনস ক্যান বি ইউজড ইন কনজাংশন উইথ নাউন্স টু কানেক্ট, emphasis, or provide clarification for ideas expressed in sentences. In this combination, the preposition always comes directly after the noun. তার মানে এটা কিন্তু পূর্ববর্তী নাউনের সাথে সম্পর্কিত। হিয়ার আর সাম অফ দ্য মোস্ট কমন প্রিপোজিশনস ইউজড উইথ নাউন্স, এখানে দেখানো হয়েছে প্রিপোজিশনগুলো, তো একটু দেখে নিলেই হবে। এখন কোন প্রিপোজিশনটা কোথায় বসাবো, যেমন বলছে রুলস, দেয়ার ইজ নো ক্লিয়ার কাট। চিন্তা করে বলছে এখানে কোনো ক্লিয়ার কাট রুলস নেই দ্যাট ডিটারমাইন্স হুইচ প্রিপোজিশনস কানেক্ট টু হুইচ নাউন্স। কেন বসলো, কী কারণে বসলো, এরকম কোনো সংজ্ঞায়িত করা যাবে না। হাউএভার উই ক্যান লুক অ্যাট হাউ সিনোনিমাস নাউন্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড ভার্বস পেয়ার উইথ প্রিপোজিশন টু অবজার্ভ প্যাটার্নস অ্যান্ড মেক অ্যান এডুকেটেড গেস। এখন মনে করো এখন একটা নাউনের সাথে একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, এরকম যে আমি বললাম, মনে করো কন্ট্রিবিউশন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? অ্যাডিকশন টু, এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই নাউনের সাথে এই প্রিপোজিশনটা আসছে, এই নাউনের সাথে এই প্রিপোজিশনটা আসছে। এখন এগুলো কেন আসলো, কী কারণে আসলো, কোন দিক থেকে আসলো, কোন মিনিংয়ে আসলো, মানে বেশ কিছু কিছু আছে যেগুলো আমরা সহজে ধরতে পারবো। যেমন এখানে যেটা আমরা ব্যবহার করেছি, কন্ট্রিবিউশন টু মানে কারো প্রতি, অ্যাডিকশন টু মানেও কারো প্রতি, তা প্রতি বা দিকে এরকম কিছু বোঝালে আমরা প্রধানত টু ইউজ করে থাকি, তাই না? এরকম মিনিং দিয়ে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করব যে আসলে কোন কোন প্রিপোজিশন আমরা কখন ব্যবহার করব। তো এখানে বলা হচ্ছে, দেখো যে সিনোনিমাস নাউন্স বলছে কি, কিছু কিছু আছে ফ্রেজ যেগুলো একই ধরনের হওয়ার কারণে একই রকম প্রিপোজিশন গ্রহণ করে। যেমন বলছে সিনোনিমাস নাউন্স টিপিক্যালি এমপ্লয় আইডেন্টিক্যাল প্রিপোজিশনস। ফর এক্সাম্পল, when the noun respect is replaced with its synonyms such as admiration or esteem, এগুলো সবগুলো মানেই হচ্ছে কারো প্রতি সম্মান দেখানো। দ্য প্রিপোজিশনস ফর রিমেইনস দ্য সেম। দেখো এখানে কিন্তু একই রকম দেখানো হয়েছে, যে স্টিম ফর, অ্যাডমিরেশন ফর এবং রেসপেক্ট ফর। তাই বলছে আই কুড নেভার লুজ রেসপেক্ট ফর ইউ, আই কুড নেভার লুজ অ্যাডমিরেশন ফর ইউ।
আই কুড নেভার লুজ এস্টেম ফর ইউ, সবগুলোর অর্থই হচ্ছে কারো প্রতি সম্মান, প্রশংসা ইত্যাদি প্রদান করা। সেই হিসাবে দেখো প্রিপোজিশন সিনোনিমাস নাউনের সাথে একই ধরনের প্রিপোজিশন কিন্তু ব্যবহার করা হয়েছে। বলছে ইন দ্য অ্যাবভ কেস দ্য প্রিপোজিশন ডাজ নট চেঞ্জ রিগার্ডলেস অফ হোয়াট সিনোনিম ইজ বিং ইউজড। অতএব সিনোনিমে আমার যাই হোক প্রিপোজিশন কিন্তু চেঞ্জ হয়নি, কারণ সিচুয়েশন আমার একই রকম থেকে গেছে। দিস ইজ নট অলওয়েজ দ্য কেস, কিন্তু এরকম ঘটনাটা সবসময় ঘটবে না। হাউএভার সো ডু নট টেক দিস অ্যাজ আ কনক্রিট রুল, অতএব এটাকে কনক্রিট রুল হিসাবে দেখা যাবে না। দ্য এক্সাম্পলস বিলো ডেমনস্ট্রেট কেসেস ইন হুইচ দ্য প্রিপোজিশন চেঞ্জেস উইথ সিনোনিম অফ দ্য অরিজিনাল নাউন। অতএব এখানে দেখা যাচ্ছে সিনোনিমের সাথে প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে আবার সিনোনিমের সাথে কি প্রিপোজিশন চেঞ্জ হয়ে গেছে। কেমন? মাই অ্যাডিকশন টু কফি, হ্যাঁ বলো। স্যার কনক্রিট রুল মানে কি? মানে একদম পারফেক্ট রুল, যে এরকমই হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বলছে এই যে এই কথাটা বললাম বলে যে না সিনোনিম হলেই প্রিপোজিশন একই রকম হতে পারে, এই কথাটাকে একদম পারফেক্ট রুল হিসাবে গ্রহণ করা যাবে না। তবে মনে রাখতে হবে যে কারো ক্ষেত্রে এরকমটা ঘটে, কারো ক্ষেত্রে এরকমটা ঘটে না। হ্যাঁ, এই ব্যাপারটা। যেমন এখানে অ্যাডিকশন টু কফি ইজ আনহেলদি, মাই অবসেশন উইথ কফি ইজ আনহেলদি, মাই ডিপেন্ডেন্স অন কফি ইজ আনহেলদি। মানে সবগুলোর মানেই হলো কোনো কিছুর প্রতি অতিমাত্রায় কি হওয়া, আকর্ষিত হওয়া, তাই না, বা আসক্ত হওয়া, এরকম। তাহলে অ্যাডিকশনের সাথে টু বসছে, অবসেশনের সাথে উইথ বসছে, ডিপেন্ডেন্স সাথে অন বসছে। অতএব দেখা যাচ্ছে কিন্তু ওই সবগুলোর অর্থেই কিন্তু আসক্তি বা অতি নির্ভরশীলতা, কিন্তু দেখো প্রিপোজিশনগুলো কিন্তু আলাদা আছে। তো এইটা একটু সাবধান করে দিল যে অনেক সময় আমরা এরকম মনে করতে পারি যে একই ধরনের নাউন হলে বা ভার্ব হলে একই ধরনের প্রিপোজিশন হতে পারে, কিন্তু সবসময় এটা ঘটবে না। তাহলে গেলে হচ্ছে নাউনের সাথে প্রিপোজিশন বসতে পারে এইভাবে। তাহলে দেখো তো আমরা জানি প্রিপোজিশনের মানে কি। প্রিপোজিশনের মানে হলো কোনো নাউনের আগে বসে, তাই না? কোনো নাউনের আগে প্রিপোজিশন বসে একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করবে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে এই প্রিপোজিশনটা কিন্তু পরবর্তী নাউনের সাথে যতটুকু না আসার চেষ্টা করেছে, এখানে পূর্ববর্তী নাউনের সাথে কিন্তু সেইভাবে বসানোর চেষ্টা করা হয়েছে। তবে এই ক্ষেত্রে যে বললাম উই শুড হ্যাভ contribution to the development of our motherland, এই তো নাকি? তাহলে এই যে টুটা, এই টুটা এসেছে কার সাথে বলো তো? কন্ট্রিবিউশনের সাথে। কিন্তু আমি যখন প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করব তখন কিন্তু এর সাথে ধরতে হবে আমাকে, ঠিক আছে? যে এখানে যেমন ঠিক এখানেও যেমন একটা ব্যবহার করেছে এরকম। তাহলে আমি প্রিপোজিশন কোনটা বসাবো সেটা নির্ভর করছে আমার আগের ওয়ার্ডের উপর, যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। যেমন এই অফটা কি ডেভেলপমেন্টের সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট? এটা কিন্তু ডেভেলপমেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, তাই না? বরং এটাকে একটা নির্দিষ্ট মিনিংয়ে আমরা করেছি কি পরবর্তী নাউনের সাথে এসেছে। ঠিক একইভাবে টুটাকে আমরা কন্ট্রিবিউশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট বলছি, কিন্তু আমরা যখন প্রিপোজিশনাল ফ্রেজ ধরবো তখন কিন্তু পরবর্তী নাউনের সাথে আমাকে ধরতে হবে। আচ্ছা, তাসনিম কি কিছু বলতে যাচ্ছ? এবার বলা হচ্ছে ভার্বস উইথ প্রিপোজিশন। এখন ভার্বের সাথেও এভাবেই কিন্তু প্রিপোজিশন আসে, ঠিক আছে? কেমন দেখো, বলছে ফর ম্যানি ওয়ার্ডস দ্য প্রিপোজিশন ইউজড উইথ নাউন্স আর দ্য সেম প্রিপোজিশন ইউজড উইথ দোজ নাউন্স অ্যাসোসিয়েটেড ভার্ব ফর্মস। হ্যাঁ, তাহলে দেখো এই যে কন্ট্রিবিউশনের সাথে কি আছে, টু আছে, তাই না, নাউনের সাথে। তাহলে কন্ট্রিবিউশনের ভার্ব কি বলো তো? কন্ট্রিবিউট। তাহলে এর সাথেও কিন্তু আমরা কি ইউজ করি থাকি, টু ইউজ করে থাকি। অ্যাডিকশনের সাথে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে অ্যাডিক্টেডের সাথেও কিন্তু আমরা টু ইউজ করে থাকি। অতএব নাউনের সাথেও যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, ভার্বের সাথেও কিন্তু একই ধরনের প্রিপোজিশন হয়, কিন্তু আবার সব ক্ষেত্রে হয় না, এটা মনে রাখতে হবে। যেমন অ্যাভরেন্ট টু আর অ্যাভোরেন্স অফ, তাই তো, অ্যাভর এরকম অর্থে। তাই বলছে দেখো হি ডিসকাসড হিজ রিয়াকশন টু দ্য রেজাল্ট, তাহলে এটা হচ্ছে নাউনের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আর হি ডিসকাসড হাউ হি রিয়াক্টেড টু দ্য রেজাল্ট, এটা আবার ভার্বের সাথে এসেছে। অতএব রিয়াকশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট টু, রিয়াক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট টু কিন্তু ব্যবহার করা হয়েছে। একইভাবে আই হ্যাভ নলেজ অফ দ্যাট পার্টিকুলার ইস্যু, অথবা আই নো অফ দ্যাট পার্টিকুলার ইস্যু। বি কেয়ারফুল নট টু রিলাই অন দিস প্যাটার্ন, বলছে খেয়াল করো সবসময় এরকমটা ব্যবহার করা যাবে না।
because in some cases changing a noun into verbs from alter the preposition. প্রিপোজিশন কিন্তু অল্টার হয়ে যায়, কেমন? সিম্প্যাথির সাথে ফর হলেও সিম্প্যাথাইজের সাথে উইথ হয়, অবসেশনের সাথে উইথ হলেও অবসেসের সাথে ভার্বের সাথে হয় ওভার। দেখো এই পড়তে পড়তে কিন্তু দেখো আমাদের কিন্তু কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অটোমেটিক চলে আসবে। মানে বইটা রিডিং পড়লেই তোমার 500-700 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমনি মাথার ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ, এই ডিসকাশনের মাধ্যমে। অতএব তোমাদের একটু পড়তে হবে, যে তুমি এখন হয়তো মনে করছো যে হাই রে এগুলো মনে থাকবে কি না, এই হবে কি না, সেই হবে কি না, এরকমটা মনে করার কিছু নাই। তোমরা এই যে 500 পেজ পর্যন্ত আমরা পড়েছি, সব কিছু কিন্তু আমাদের মনে নাই, কিন্তু পড়তে গেলে কি মনে আসবে না? প্রথম কথা হলো যে যখন আমি আবার রিভাইজ করতে যাবো জি এগুলো কি মনে আসবে। দ্বিতীয়ত হলো একদম বইটা না পড়ে যা শিখতাম না, বইটা পড়ার কারণে কি 10-20% কি মাথায় এসেছে না? এখন আমি কিছু বললেই ধরতে পারবো, মাথায় এসে যাবে, জি স্যার। এরকমটা বিষয় কিন্তু এসেছে। একদম তুমি 100% বইটা মাথার ভিতর ঢুকিয়ে নিয়ে ঘুরতে পারবা এই আশা করলে তোমাকে এ প্রজেক্ট বাদ দিতে হবে। এ প্রজেক্ট বাদ দিতে হবে, হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার যে যখন কোনো কিছু পড়বো, পড়তে পড়তেই কিছু জিনিস আমার মাথার ভিতর কিন্তু অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, এবার আসি আমরা, দেখো এক্সাম্পলস অফ কমন পেয়ারিংস। পেয়ার, তাই তো, টু দিয়ে কিছু আছে, এরকমভাবে কোন কোন নাউনের সাথে শুধু টু বসে, কোন কোন নাউনের সাথে উইথ বসে, এরকম কিছু জোড়া দেখাই দিবে। হ্যাঁ, বলছে অলদো দেয়ার আর সাম ট্রিক্স উই ক্যান ইউজ, দেয়ার ইজ নো স্পেসিফিক ওয়ে অফ ডিটারমাইনিং হুইচ প্রিপোজিশনস পেয়ার উইথ পার্টিকুলার নাউন্স, উই জাস্ট হ্যাভ টু নো দেম বাই হার্ট। নো বাই হার্ট মানে কি বলো তো? এই ফ্রেজটার মানে কি? নো বাই হার্ট বলতে কি বোঝায়? আত্মস্থ করা। আত্মস্থ করা বলতে মেমোরাইজেশন। হ্যাঁ, মানে বুঝে মেমোরাইজ করা। হ্যাঁ, মানে যে কোনো ভাবে হোক, মেমোরাইজেশন ঠিক বলবো না, মানে বুঝে বুঝে জিনিসটাকে নিজের ভিতরে নিয়ে নেওয়া, এইটাকে বলা হচ্ছে নো বাই হার্ট। অতএব সব কিছুকে বুঝে পারা যাবে না, কিছু মেমোরাইজেশনের ব্যাপারও নিয়ে আসতে হবে। দ্য অনলি ওয়ে টু ডু দিস ইজ বাই সিং দেম ইউজড ইন এভরিডে রাইটিং অ্যান্ড স্পিচ। দেখো একটা কথা হলো যে এইগুলো আমরা শিখতে পারবো কিভাবে, আত্মস্থ করতে পারবো কিভাবে? জাস্ট পড়তে 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 আমরা দেখবো যে রাইটিংয়ে, স্পিচে কীভাবে ব্যবহার করা হচ্ছে, এই ব্যবহার করতে করতে আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। অতএব তুমি আজকে 500টা মুখস্থ করলা বা 50টা আজকেই পড়লা, কালকে তুমি সব 50টা একদম পেরে যাবা, এই আশা করা যাবে না। প্রতিনিয়ত পড়তে 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 দেখবা যেগুলো মাথায় অটোমেটিক সেট আপ হয়ে গেছে। বিলো উই লুক অ্যাট, লুকের সাথে যেমন অ্যাড হয় আমরা জানি, তাই না? এটা পড়তে পড়তে কিন্তু হয়েছে। পেয়ারের সাথে পেয়ার প্রিপোজিশনে উহিত হয়, আমরা কিন্তু পড়তে পড়তে এগুলো পেয়ে গেছি, তাই না? তাই বলছে যে এক্সাম্পলস অফ দ্য মোস্ট কমন প্রিপোজিশনস দ্যাট পেয়ার উইথ নাউন্স। প্রথমে হচ্ছে নাউন প্লাস টু। আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি দেখো। ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রিপোজিশন ইউজড উইথ নাউন ইজ টু। দ্য ফলোইং টেবল কন্টেন্স এক্সাম্পলস অফ কম্বিনেশনস ইউ মাইট সি। যেমন অ্যাক্সেস টু মানে কি? প্রবেশাধিকার, তাই না? অ্যাডিকশন টু, আনসার টু, অ্যাপ্রোচ টু, ড্যামেজ টু। তারপর হচ্ছে কি? ডেডিকেশন টু, ডেভোশন টু, রিয়াকশন টু, রেসপন্স টু, সলিউশন টু, থ্রেট টু। তাহলে এখানে আমরা মোটামুটি কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখি তো এই 11টা তোমরা এখনই পড়ে নাও। 5টা আমাকে বলতে পারতে হবে, যাকে ধরবো সে 5টা বলবে। শর্ট দেখে নাও, এর ভিতরে আমাদের অন্তত 5টা এমনি মুখস্থ করা, তাই না? তো দেখে নাও তো সবাই। যে বলতে পারবে হাত তুলবা, বলতে চাইবা। আচ্ছা, বাকিদের কি অবস্থা? হাত তুলো না। আচ্ছা, তাহলে যেহেতু তাসলিম আগে হাত তুলেছে, দেখি বলো কয়টা বলতে পারো তুমি? Access to, answer to, damage to, devotion to, reaction to, solution to, threat to. কন্ট্রিবিউশন টু, তাই তো? আনসার টু, ওকে। জি স্যার। এরপর বলবো কাকে? মাহফুজা বলো দেখি শুনি, মাহফুজা খাতুন। স্যার অ্যাক্সেস টু, অ্যাডিকশন টু, অ্যানসার টু, সলিউশন টু, তারপরে
answer to, react to, রিয়াকশন, threat to, থ্রেড টু, কন্ট্রিবিউশন reaction টু, sorry, reaction to, হ্যাঁ threat অ্যাডিকশন, to, ওকে contribution to, answer to, ওকে, তারপরে এই তো ঠিক আছে। devotion to। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই পারবা বলে মনে হচ্ছে। আমরা তাহলে পরেরটায় চলে যাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। পরের দেখি এবার। নাউন হচ্ছে ফর, আমরা কার কার ক্ষেত্রে ব্যবহার করব? অ্যানাদার কমন প্রিপোজিশন ইউজড ফর নাউন, ইউজড উইথ নাউন ইজ ফর, তাই না? দেখো এখানে আমরা যেগুলো পেয়েছি সবগুলো একটা কমন সেন্স আছে, সেই সেন্সটা হলো কোনো কিছুর প্রতি, তাই না? দেখো তো, কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে, এইরকম একটা সেন্স কিন্তু আছে। অ্যাক্সেস টু, হ্যাঁ, কোনো দিকে। তারপর হচ্ছে অ্যাডিকশন টু, কারো প্রতি। আনসার টু, কারো। অ্যাপ্রোচ টু, কারো প্রতি। ড্যামেজ টু, কারো প্রতি, ক্ষতি, এরকম আর কি। সবগুলোই দেখবা যে একই রকমের একটা বিষয় আছে, কোনো কিছুর প্রতি বা কারো দিকে বা কোনো কিছুর প্রতি, এরকম আর কি সেন্স। এবার হচ্ছে ফর মানে জন্য অর্থে, কারো জন্য, এই সেন্সে। প্রথম হচ্ছে অ্যাডমারেশন ফর, কিওর ফর, ডিজায়ার ফর, হোপ ফর, নিড ফর, প্যাশন ফর, রিজন ফর, রেসপেক্ট ফর, রুম ফর, সিম্প্যাথি ফর, ট্যালেন্ট ফর। হ্যাঁ, একটু দেখে নাও তো সবাই। এখানে আসলে পড়ানোর কিছু নাই, জাস্ট একবার করে আমি দেখাই দিব, তোমরা এগুলো বাড়িতে সুন্দর করে পড়ে ফেলবা। জাস্ট তালে তালে কয়েকবার করে রিভাইজ করবা, দেখবা যে অন্তত 50% মাথায় থেকে যাবে। সবাই একটু দেখে নাও তাহলে। অ্যাডমারেশন ফর, কিওর ফর, ডিজায়ার ফর, হোপ ফর, নিড ফর, প্যাশন ফর, রিজন ফর, রেসপেক্ট ফর, রুম ফর, সিম্প্যাথি ফর, ট্যালেন্ট ফর। উদাহরণগুলো কিন্তু তোমরা বাসায় পড়বা। আচ্ছা, তো আশা করি পড়েছো। অফ এবং ফর এর সাথে মিলিয়ে ধরবো। এবার হচ্ছে নাউন অফ, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো আমি পড়াবো না, জাস্ট একটু কয়েকটা আগায় দিই, বাকিটা তোমাদের মাঝে মাঝে আগে যেমনটা বলেছিলাম এভাবে করে দিতে থাকবো। দেখো এরপর হচ্ছে অফ, অ্যানাদার প্রিপোজিশন। অ্যাডভান্টেজ অফ, ডিসঅ্যাডভান্টেজ অফ, ফেয়ার অফ, হ্যাবিট অফ, ইন্টেনশন অফ, নলেজ অফ, ল্যাক অফ, মেমোরি অফ, প্রসেস অফ, স্মেল অফ, সাউন্ড অফ, এটা হচ্ছে টেস্ট অফ। তারপর হচ্ছে নাউন প্লাস ইন, মানে দেখো কোনো কিছুতে এরকম একটা বিষয়। বিলিভ ইন, চেঞ্জ ইন, ডিক্রিজ ইন, ইনক্রিজ ইন, ডিলে ইন, এক্সপিরিয়েন্স ইন, ইনক্রিজ ইন, যেটা বললাম, ইন্টারেস্ট ইন, প্লেজার ইন, রিডাকশন ইন, রাইজ ইন, এই জাতীয় কিন্তু ব্যবহারগুলো এসেছে। তারপর হচ্ছে নাউনের সাথে অন। দেখো এইখানে আমরা নাউনের সাথে প্রচুর প্রিপোজিশন কিন্তু আমরা দেখতেছি, হ্যাঁ, যে কিছু কিছু জিনিসকে ব্যবহার দেখা। তাহলে অনের কোনো কিছুতে অ্যাডভাইস অন, কোনো কিছুর উপরে, অ্যাটাক অন, ব্যান অন বা বেসড অন আমরা জানি, এমফাসিস অন, ফোকাস অন, রিপোর্ট অন, হ্যাঁ, এগুলো একদম জোরে জোরে সুর করে করে পড়বা, তাল দিয়ে দিয়ে পড়বা, তাহলে দেখবা যে সহজে মনে থাকবে। তারপর হচ্ছে নাউনের সাথে অ্যাট, কেমন অ্যাটেম্পট অ্যাট, চান্স অ্যাট, এইজ অ্যাট, পয়েন্ট অ্যাট, যেটা আমরা পড়েছি কিন্তু, পয়েন্ট টু আর পয়েন্ট অ্যাট। নাউনের সাথে ফ্রম, প্রোটেকশন ফ্রম, ট্রানজিশন ফ্রম, এক জায়গা থেকে আরেক জায়গায়। নাউনের সাথে উইথ, মেটার উইথ, প্রবলেম উইথ, রিলেশনশিপ উইথ, ট্রাভেল উইথ। নাউনের সাথে অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে, তাই না, কনসার্নিং অর রিগার্ডিং, যেটা অ্যাংজাইটি অ্যাবাউট, ইনফরমেশন অ্যাবাউট, স্টোরি অ্যাবাউট, মানে কারো সম্পর্কে। বিটুইন, আমরা জানি বিটুইন কখন ইউজ করি, আমরা যখন দুইটার মধ্যে, তাই না, বিটুইন ফর্মস আ কম্প্যারিজন বিটুইন টু থিংস। তাহলে আ কম্প্যারিজন বিটুইন, দেখো কানেকশন বিটুইন, ডিফারেন্স বিটুইন, দুটার মধ্যে যখনই আমরা পাবো সেরকমভাবে দুইটা বোঝাতে আমরা নাউন প্লাস বিটুইন ইউজ করব। নাউনের সাথে আরও অন্যান্য প্রিপোজিশন বসতো, নাউন উইথ মাল্টিপল প্রিপোজিশনস, হচ্ছে সাম নাউন্স আর ক্যাপাবল অফ কম্বাইনিং উইথ মোর দ্যান ওয়ান প্রিপোজিশন। অর্থ অনুসারে কিন্তু একের অধিক প্রিপোজিশন বসতে পারে, যেমন বলছে অপিনিয়ন অফ আর অপিনিয়ন অ্যাবাউট, এক্সপার্ট ইন, এক্সপার্ট অ্যাট। তার বলছে দেখো লাভ ফর আর লাভ অফ, ইম্প্যাক্ট অফ আর ইম্প্যাক্ট অন। আচ্ছা, ইম্প্যাক্ট অফ আর ইম্প্যাক্ট অন, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো তো? লাভ ফর আর লাভ অফ, কেউ বলতে পারবে পার্থক্যটা কোন জায়গায়? স্যার একটা হচ্ছে যে দেখো
যেমন আমি যদি বলি সেন্টেন্সটা বলি দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অফ ফ্রান্স অন ইংল্যান্ড। দেখো ইম্প্যাক্ট অফ আর অন, তাহলে অফ কিসের জন্য বসালাম আর অন কিসের জন্য বসালাম বলো দেখি একজন। ফ্রান্সের যে ইম্প্যাক্ট সেটা বোঝানোর জন্য ইম্প্যাক্ট অফ, আর ইম্প্যাক্ট অন হচ্ছে ফ্রান্সের উপরে ইম্প্যাক্ট, এরকম নাকি স্যার? হ্যাঁ, মানে ইংল্যান্ডের উপরে এসে ফ্রান্সের প্রভাবটা পড়েছে, মানে কার প্রভাব কার উপরে পড়েছে। যখন এইটা বলছি তখন ইম্প্যাক্টটা হচ্ছে ফ্রান্সের, ইম্প্যাক্টটা হচ্ছে ফ্রান্সের কিন্তু পড়েছে অন্য কারোর উপর। আর যখন বললাম ইম্প্যাক্ট অন ফ্রান্স তখন আর মানে প্রভাবটা ফ্রান্সের না, অন্য কারো প্রভাব এসে কার উপরে পড়েছে, ফ্রান্সের উপরে এসে পড়েছে। ঠিক আছে তো? যেমন এখানে যেটা বললাম যে ইম্প্যাক্ট অন ইংল্যান্ড, তাহলে ইম্প্যাক্ট অন ইংল্যান্ড মানে হচ্ছে ইংল্যান্ডের উপরে প্রভাব। এই প্রভাবটা কি ইংল্যান্ডের নাকি ইংল্যান্ডের উপরে প্রভাব? এটা ফ্রান্সের প্রভাব ইংল্যান্ডের উপরে, কোনটা? ইংল্যান্ডের উপরে প্রভাব। হ্যাঁ, ফ্রান্সের, তাই তো? তাহলে অফ বোঝাচ্ছে কারো প্রভাব আর অন বোঝাচ্ছে কারো উপরে। ঠিক এরকম ব্যাপারটা বোঝাতে এখানে কিন্তু ব্যবহার হয়েছে। দেখো নো ওয়ান ক্যান ডিনাই দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ ফ্রান্স, তাহলে পজিটিভ ইম্প্যাক্ট অফ ফ্রান্স মানে কি? দেখো ফ্রান্স হ্যাজ আ পজিটিভ ইনফ্লুয়েন্স, ফ্রান্সের একটা কি পজিটিভ ইনফ্লুয়েন্স আছে কারো উপরে। আরটা হচ্ছে নো ওয়ান ক্যান ডিনাই দ্য পজিটিভ ইম্প্যাক্ট অন ফ্রান্স, এর মানে হলো সামথিং পজিটিভলি অ্যাফেক্টস ফ্রান্স, এখানে আবার ইম্প্যাক্টটা পড়েছে কার উপর? ফ্রান্সের উপরে পড়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু অর্থগতভাবে ভিন্নতা আসার কারণে আমাদের প্রিপজিশনও ভিন্ন হতে পারে। আবার একইভাবে দেখো ফ্রম টু, টু ফ্রম আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। যেমন আমরা যদি বলি হি ইজ গোয়িং ফ্রম ঢাকা টু, আচ্ছা ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। আবার কি এটা আমি ঘুরে বলতে পারি না? হি ইজ গোয়িং টু চট্টগ্রাম ফ্রম ঢাকা। এতে কি অর্থের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। হ্যাঁ, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কোন দিকে যাচ্ছে তার জন্য টু, আর কোথা থেকে যাচ্ছে তার জন্য ফ্রম, সেটা আগে বসে আর পরে বসে। এখানে সেটা দেখানো হয়েছে যে হার ট্রানজিশন ফ্রম ভেজিটেরিয়ান টু ভেজান ওয়াজ ডিফিকাল্ট, মানে শি স্টার্টেড অ্যাজ আ ভেজিটেরিয়ান অ্যান্ড এন্ডেড অ্যাজ আ ভেগান। অন্যদিকে হি ট্রানজিশন টু ফ্রম, তাহলে কোনো কিছু থেকে কোনো দিকে যাওয়া, এইটা ওয়ার্ডটা চেঞ্জ করলে অর্থটা কিন্তু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে যে নাউন প্লাস প্রিপোজিশনগুলো আছে, আগামী দিন তোমাদের কাজ থাকলো সুন্দর করে মুখস্থ করে ফেলা। হ্যাঁ, মানে নো বাই হার্ট, একদম এক্সাম্পল সহ দয়া করে একটু পড়বা, এক্সাম্পল সহ পড়বা, তাহলে সেন্টেন্সগুলো তোমার মাথায় কিন্তু সেট আপ হয়ে যেতে পারে। এই জন্য একটু দেখবা। আর প্রচুর প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের ব্যবহারই সবচেয়ে বেশি। এখন নাউন প্লাস প্রিপোজিশন আমরা তো পড়লামই, আচ্ছা এগুলো আমরা এখন দেখব না। প্রিপোজিশন উইথ ভার্ব, এইটার ক্ষেত্রে আমরা এখন দেখব না, কারণ এই ব্যাপার। লাভ, হ্যাঁ বলো। লাভ অফ আর লাভ ফরের বিষয়টা যদি একটু বলতেন। ওই একই জিনিস, লাভ ফর আর লাভ অফ, কারোর জন্য ভালোবাসা, কারো ভালোবাসা কারোর জন্য। ঠিক আছে, কোথায় গেল? একই ঘটনা দেখো, আই অ্যাপ্রিসিয়েট হিজ নিউ ফাউন্ড লাভ ফর অ্যানিমেলস। তাহলে কি এই ভালোবাসা কি অ্যানিমেলের জন্য না অ্যানিমেলদের ভালোবাসা তার জন্য, কোনটা? অ্যানিমেলের জন্য তার ভালোবাসা, তাই না? আই অ্যাপ্রিসিয়েট হিজ নিউ ফাউন্ড লাভ ফর অ্যানিমেলস, তার ভালোবাসা পশু পাখির জন্য। আই অ্যাপ্রিসিয়েট হিজ নিউ ফাউন্ড লাভ অফ অ্যানিমেলস। এবার হচ্ছে পশু পাখির ভালোবাসা সে যে খুঁজে পেয়েছে, মানে এখন পশু পাখি তাকে ভালোবাসে, আর একটা আর আগে ছিল কি তার ভালোবাসা পশু পাখির জন্য। ব্যাপারটা ঠিক এরকম একটা সেন্স, কজ অফ আর কজ ফর, এরকম অর্থে কজ অফ বা কজ ফর একই কথা, কিন্তু কজ অফ হচ্ছে কোনো কিছু কারণ, আর কজ ফর মানে কোনো কিছুর জন্য কারণ, এই সেন্সে ব্যবহার হয়। আচ্ছা, তো প্রিপোজিশন উইথ ভার্ব এটা আমি এখন আলোচনা করব না, এই জাতীয় বিষয়গুলো আমরা একটা একটা করে আলোচনা করব আর কাজ দিয়ে যাব। হ্যাঁ, দেখি এরকমভাবে মোটামুটি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পর্যন্ত আছে, এগুলো আমাকে একটু
প্রিপোজিশন উইথ অ্যাডজেক্টিভ এটাও যাবো না, এটা আমরা 4 দিনে 4টা প্রিপোজিশন আলাদা করে পড়বো, কারণ এগুলো বোঝানোর কিছু নাই। হ্যাঁ, এগুলো বোঝানোর কিছু নাই, জাস্ট তোমাদেরকে প্রিপোজিশন ইন ইডিয়মস এগুলো বোঝাবুঝির কিছু নাই। ইডিয়ম দ্যাট স্টার্ট উইথ প্রিপোজিশন এগুলোও বোঝাবুঝির কিছু নাই, এখানে জাস্ট তোমাদের পড়ার বিষয় আছে। হ্যাঁ, তো দেখো এখন কিন্তু আমি বলছি, এখন আমাদের আলোচনার বিষয়টা অনেক বেশি অ্যাডভান্স হবে, দ্রুত হবে, কারণ এখানে বোঝানোর বিষয়গুলো পার্টস স্পিচেই মেন থাকে। তাহলে আমি কিন্তু প্রিপোজিশনগুলোকে একটু এড়িয়ে গেলাম। এখন আমরা চলে আসবো কনজাংশনে। হ্যাঁ, দেখো প্রিপোজিশনে কিন্তু আর বোঝাবুঝির কিছু নাই, এখন শুধু আমাদেরকে প্রিপোজিশনগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে। আর কনজাংশন সেটা তো আমরা অলরেডি মানে কি অনেক আগে পড়ে ফেলেছি কিছু কিছু জিনিস, ওগুলোর সাথে আমরা এখন শুধু একটু পরিচিত হব। তাহলে আমাকে একটু মনে করাই দিবা, হ্যাঁ, যে প্রিপোজিশনের আমাদের থাকলো কি শুধু আজকে নাউন উইথ প্রিপোজিশন, তাই তো? নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ভার্ব উইথ প্রিপোজিশন, ঠিক আছে, ক্লাস শুরু করার আগেই। আচ্ছা, কনজাংশনগুলো আমাদের আরেকটু গুরুত্ব সহিত পড়তে হবে। কনজাংশন দেখা যাক কী অবস্থায় থাকে। কনজাংশন কি বলো? প্রিপোজিশন এবং কনজাংশন দুটারই কাজ হচ্ছে কিন্তু ওয়ার্ডের সাথে একটা সমন্বয় ঘটানো, তাই না? তার কাজ ছিল নাউনের সাথে সম্পর্ক ঘটানো, আর এর কাজ হচ্ছে সমগোত্রীয় যে কোনো ধরনের সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ সকলের সাথে কানেকশন তৈরি করা। তাই বলছে কনজাংশন আর ইউজ টু এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন থিংস ইন আ সেন্টেন্স, লিঙ্ক ডিফারেন্ট ক্লজেস টুগেদার অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্স। Without conjunction, we would be forced to use brief, simple sentences that do not express the full range of meaning we wish to communicate. তার মানে কনজাংশন ছাড়া আমাদের খুবই ছোট ছোট সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে, আর যেগুলো আমাদের পুরো যে মিনিংগুলো সেগুলো প্রকাশ করতে গেলে যে আমার যে একটা আবেগ, সেই আবেগটা কিন্তু প্রকাশিত হবে না। Only using simple sentences would sound unnaturally abrupt and disjointed. সুতরাং by using different kinds of conjunctions, however, we are able to make more complex, sophisticated sentences that show a connection between actions and ideas. There are 4 types of conjunctions. এটা হচ্ছে coordinating conjunction, subordinating conjunction, correlative conjunction and conjunctive adverb। যেটা আমরা conjunctive adverb কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি অ্যাডভার্বের জায়গাতে। তাহলে একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা জানি যে কনজাংশনগুলো কম্পাউন্ড সেন্টেন্স গঠনে ব্যবহার হয়, মানে দুটাই ডিপেন্ডেন্ট ক্লজ না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। হ্যাঁ, তাই বলছে দেখো দ্য মোস্ট কমন কনজাংশনস আর দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, ফর, সো ইত্যাদি। আমরা কিন্তু ক্লজ পড়েছিলাম, তাই না? ক্লজ কি পড়েছিলাম? সবাই পেয়েছো কি ক্লজের আলোচনা? স্যার ওটা শুরুর দিকে পড়ছিলাম। হ্যাঁ, মানে আমি Yes, sir. আমি আলাদা করে যে শীট পড়াইছিলাম ক্লজের, হ্যাঁ স্যার। হ্যাঁ ওই শীটটা আবারও তোমরা কি করবা, আবার রিভাইজ করবা একবার। হ্যাঁ, ওকে স্যার। তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তোমরা সবাই একটু ক্লজের শীটটা রিভাইজ করবা। আচ্ছা, তারপর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেখানে কি থাকবে দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, মানে ওয়ার্ড ইন্ডিভিজুয়াল মানে কি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে যুক্ত করছে প্রথমে। দেখো আই লাইক টু সুইম অ্যান্ড রান অ্যান্ড সুইম, মানে দুটা ইনফিনিটিভকে যুক্ত করেছে। ডু ইউ ওয়ান্ট পেপারনি অ্যান্ড অ্যাকনোভাইজ অন ইউর পিজা, এখানে অর আমরা দুটা নাউনকে যুক্ত করেছি। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, এবার ভার্বকে যুক্ত করতে পারি আমরা, দুটা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারি, দুটা নাউনকে যুক্ত করতে পারি। একইভাবে কি দুটা ফ্রেজকে যুক্ত করতে পারে। ফ্রেজ কী ধরনের ফ্রেজ হতে পারে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, একই ধরনের ফ্রেজ হতে পারে। কিন্তু দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন প্রেইজড ফর বোথ হিজ উইলিংনেস টু নেগোশিয়েট অ্যান্ড হিজ স্ট্রেংথ ইন ডিফেন্ডিং হিজ প্রিন্সিপালস, এটা হচ্ছে দুটা নাউন ফ্রেজকে যুক্ত করেছে। একইভাবে আই অ্যাম আ বিগ ফ্যান অফ প্লেয়িং স্পোর্টস বাট নট ওয়াচিং দেম, তাহলে এটা দুটা জিরান্ডিয়াল ফ্রেজকে যুক্ত করেছে। একইভাবে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে পারে। হ্যাঁ, ইট ওয়াজ রেইনিং সো আই টুক অ্যান আমব্রেলা, উই ওয়েন্ট ফর আ হাইক বাট আই ডোন্ট ব্রিং দ্য রাইট শুজ, দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ক্লজই কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা হলো কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনস, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, যেখানে কি করা হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট আ সাবঅর্ডিনেট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, যেমন আমরা এখানে কোঅর্ডিনেটিং কি বলেছিলাম, যে দুইটা দেখো উই ইউজ কোঅর্ডিনেটিং কনজাংশন বিটুইন দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা ক্লজ, দুইটা মানে কি ওয়ার্ড
বা যে কোনো ধরনের, হ্যাঁ, সাবঅর্ডিনেটিং কনজাংশন করেছি কি আমরা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে হবে। তার মানে এখানে পার্থক্যটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা সিঙ্গেল ওয়ার্ডও যুক্ত হতে পারে, দুইটা ফ্রেজও যুক্ত হতে পারে, দুইটা ক্লজও যুক্ত হতে পারে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কখনো দুইটা ওয়ার্ড বা দুটা ফ্রেজ যুক্ত হয় না। সব সময়ের জন্য আমাকে ক্লজ যুক্ত করতে হবে, দুইটা, মিনিমাম দুটা ক্লজ। তার ভিতরে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দ্য আদার উইল বি ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না, বা সাবঅর্ডিনেট ক্লজ, যে একটার উপর একজন নির্ভরশীল হয়ে থাকবে। যেমন এখানে দেওয়া হয়েছে অল দো ইট ওয়াজ রেইনিং আই ডিড নট টেক অ্যান আমব্রেলা। তাহলে কি দাঁড়ালো? অল দো ইট ওয়াজ নট রেইনিং, এটা হলো আমাদের এই ক্লজেরই একটা অংশ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইভেন দো উই শুড নট লাইক পেপারনি শি স্টিল এইট দ্য পিজা। আই ওয়েন্ট টু ওয়ার্ক ইন স্পাইট অফ বিং স্টিক, এটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করা হয়েছে। প্রোভাইডেড দ্যাট, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা কন্ডিশন নির্দেশ করে। অন্যদিকে কোরিলেটিভ কনজাংশন হচ্ছে কি, যেখানে পেয়ার থাকবে, কনজাংশনের দুটা ওয়ার্ড থাকবে, দুটো অংশ থাকবে। Correlative conjunctions are pair of conjunctions that work together to indicate the relationship between two elements in a sentence. যেমন whether or not, অথবা neither nor, either or, both and, not only but also, এগুলো হচ্ছে কি আমাদের কোরিলেটিভ কনজাংশন। কনজাংটিভ অ্যাডভার্ব, আর আমরা তো কনজাংটিভ অ্যাডভার্ব পেয়েছি, টু, অলসো, নেভারথলেস, ডেসপাইট, ইনডিড, তাই না, এরকমভাবে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো, দেয়ারফর, এগুলো কিন্তু আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব, যেগুলো করছে কি আগের ক্লজের সাথে পরের ক্লজের একটা অর্থগত কানেকশন তৈরি করেছে। হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, দিস ক্যান আইদার বি টু সেপারেট সেন্টেন্স অর দে ক্যান বি জয়েন্ট ইন আ সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স উইথ আ সেমিকোলন। দেখো তাহলে এইটাকে জয়েন করা হয়েছে, আবার হতে পারে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেমন, এইটা একটা ক্লজ, তারপরে এটার একটা ক্লজ, তার ভিতরে অলসোকে আমরা যুক্ত করেছি আগের সেন্টেন্সের সাথে পরেরটার একটা কোরিলেশন দেখানোর জন্য, মানে একটা কানেকশন দেখানোর জন্য। কিন্তু এখানে আবার কি করা হয়েছে, একটা সেমিকোলন দিয়ে আগের ক্লজের সাথে পরের ক্লজের একটা কানেকশন তৈরি করা হয়েছে। এটা মিলে হচ্ছে একটা সেন্টেন্স, কারণ ফুল স্টপ গিয়ে সবার শেষে বসেছে। তো এইভাবে আমরা কনজাংটিভ অ্যাডভার্বগুলো ব্যবহার করার মাধ্যমেও আমরা কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে পারি। তাহলে কনজাংশন কত প্রকার হলো বলো তো? কনজাংশন কত প্রকার হলো? 3 প্রকার। আহা, 4 প্রকার। হ্যাঁ, আমরা 4 প্রকার পেলাম, তাই তো, 4 প্রকার। ঠিক আছে, এখানে দেখো আমরা এই যে বলছি কি, যে দেয়ার আর 4 মেইন টাইপস অফ কনজাংশনস। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, আর একটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যেগুলো অ্যাডভার্ব কনজাংশন হিসেবে কাজ করে। এইটা তো দেখি, হোয়াট ক্যান কোঅর্ডিনেটিং কনজাংশন লিঙ্ক টুগেদার। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে কাকে যুক্ত করতে পারে? Sir, word phrase independent clause. All of the above. হ্যাঁ, সবগুলো নাকি, অল অফ দ্য অ্যাবাভ। অন্যদিকে কনজাংটিভ অ্যাডভার্ব কীভাবে যুক্ত করে, হাউ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ জয়েন্ট উইথ কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব কয়ভাবে কাজ করতে পারে? স্যার এ আর বি হবে অ্যাজ সেপারেট সেন্টেন্সে, As two independent clauses joined by comma. কমা না As সেমিকোলন? কমা না সেমিকোলন? সেমিকোলন। হ্যাঁ, এই যে এখানে আছে, তাই তো, এই যে কি বলা হচ্ছে, এই যে সেমিকোলন, হ্যাঁ, সেমিকোলন দিয়ে, এই যে দেখো, নেভারথলেস, তাই তো, নট উইথ স্ট্যান্ডিং, হাউএভার, আদারওয়াইজ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো তোমরা একটু কনজাংটিভ অ্যাডভার্বটা আবার একটু বাসায় দেখে নিবা, এই কথাটা ওখানে আছে কিন্তু, আবার একটু পড়ে নিবা, রিভাইজ করে নিবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে এ আর সি, এইটা উত্তর। হাউ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ট উইথ কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশন কীভাবে যুক্ত হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো? এটার ক্ষেত্রে As two independent clause joined by a comma. কমা Sir, হবে? শুধু দুই নম্বর। কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই তো, জি স্যার। হ্যাঁ, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, ইত্যাদি ইত্যাদি, এগুলো কি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দেখো এখানে আজ কি থাকতে পারে একটু, এই যে দেখো কমা, না, যখন ক্লজকে যুক্ত করছে তখন কি আছে, এই জায়গায় একটা কমা যুক্ত করছে,
হুম, অথবা সেপারেট সেন্টেন্স, তাহলে কোন কোথায় গেল কুইজে, তাহলে কি হবে এই জায়গায় as two independent clauses joined by comma. What kind of conjunction is used in the following sentence? You can either take the exam or receive a score of 10. অরটা কি জাতীয় কনজাংশন? কোঅর্ডিনেটিং, তাই তো? কোঅর্ডিনেটিং। এটা কি কোঅর্ডিনেটিং হবে না কোরিলেটিভ হবে, কোনটা? কোরিলেটিভ হবে। স্যার কোরিলেটিভ। কোরিলেটিভ হবে, তাই না? হ্যাঁ, কোরিলেটিভ কনজাংশন। এই যে আইদার অর বসেছে না, আইদার অর। এবার বিস্তারিত আলোচনা শুরু হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে যুক্ত হয় সেটা আমরা দেখব। হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর ইউজ টু জয়েন টু অর মোর ওয়ার্ডস, ফ্রেজেস অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা দেখলাম। The two elements being joined must be grammatically equal and similar in both importance and structure. তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হলে তাদের স্ট্রাকচারগত দিক থেকে এবং ইম্পর্টেন্সের দিক থেকে দুইজন ইকুয়াল মানে স্ট্রেংথ ব্যবহার করবে। দেয়ার আর 7 কোঅর্ডিনেটিং কনজাংশন, খেয়াল করো, দেয়ার আর 7 কোঅর্ডিনেটিং কনজাংশনস ইন ইংলিশ হুইচ ক্যান বি রিমেম্বার্ড ইউজিং দ্য অ্যাক্রোনিম ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে আমরা 7টা কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখতে পারি। কি কি বলো দেখি? এই যে ফ্যান বয়েজে কি আছে? ফর ফর and অ্যান্ড, নর, not বাট, but ইয়েট। or yet so হ্যাঁ, আইএলস শেখাতে গিয়ে, আইএলস রাইটিং শেখাতে গিয়ে এই শব্দটা খুবই ইউজ করে ওরা। হ্যাঁ, আইএলসে ফ্যান ভয়েস কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হবে। হচ্ছে সাম কোঅর্ডিনেটিং কনজাংশন আর মোর ফ্লেক্সিবল দ্যান আদার্স, ফর এক্সাম্পল অ্যান্ড, বাট ইত্যাদি, এগুলো জয়েন্ট ওয়ার্ড, ফ্রেজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ফর, নো, নর, সো আর মোর লিমিটেড, এগুলো বেশি ব্যবহার হয় না, যেটা আমরা দেখবো আর কি। তাহলে ফর, দেখো চিন্তা করো, ফর কিন্তু এক ধরনের কনজাংশন এবং ফর দ্বারা যুক্ত একটা ক্লজ যুক্ত হয়, যে ক্লজটাকে আমরা পাই কি হিসাবে? কোঅর্ডিনেট ক্লজ হিসাবে। এর আগে কি ফরকে আমরা দেখেছি কনজাংশন হিসাবে, বলো তো এইভাবে? না স্যার। ফরকে কিন্তু আমরা ওইভাবে আমাদের বইগুলোতে, গ্রামার আইটেমগুলোতে দেখি নাই, কিন্তু এইগুলো বাইরে, মানে বিশেষ করে বললাম তো, যখন যদি কেউ আইএলস শিখতে যাও বা ইয়া করতে যাও, দেখবো যে এগুলোর কিন্তু ব্যাপক ব্যবহার করছে ওরা। যে ফর ইজ ইউজ টু গিভ রিজন ফর সামথিং, ইট ক্যান নর্মালি অনলি জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস ইন্ট্রোডিউসিং দ্য সেকেন্ড ক্লজ অ্যাজ দ্য রিজন ফর দ্য ফার্স্ট। তার মানে প্রথমটা হবে আমার রেজাল্ট, হ্যাঁ সরি, প্রথমটা হবে আমার রেজাল্ট আর পরেরটা হবে আমার রিজন। হ্যাঁ, বলছে উই ক্যান ইউজ ফর হোয়েন এভার উই মিন বিকজ ইট ইজ কনসিডার্ড কোয়াইট ফর্মাল, লিটারেরি অ্যান্ড ইভেন অ্যান্টিকুয়েটেড। বলছে আই বিলিভ ইউ, এটা হচ্ছে আমার ফলাফল, আমি তোমাকে বিশ্বাস করি। এর কারণ কি? ফর ইউ নেভার লাইড টু মি বিফোর, কারণ তুমি কখনো আমার সাথে আগে মিথ্যা বলোনি। হি ডিডন্ট কাম টু দ্য পার্টি ফর হি ফেল্ট সিক, তাহলে এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে তার রিজন। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার ফর উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। তাহলে আমরা যুক্ত করলাম কি? রিজন রিলেটেড কোনো ক্লজকে যদি আমরা যুক্ত করতে চাই রেজাল্টের সাথে, তাহলে সেক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ফর যুক্ত করার মাধ্যমে তাদেরকে আমরা কি করতে পারি? অ্যাটাচ করে দিতে পারি, তাই না? অ্যান্ডের মধ্যে কি কি পাই আমরা? অ্যান্ড আবার সবার ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না? আমরা ওয়ার্ড যুক্ত করতে পারি, ফ্রেজ যুক্ত করতে পারি, আবার পুরো ক্লজকে যুক্ত করতে পারি। বলছে অ্যান্ড ইজ ইউজ টু অ্যাড ওয়ান এলিমেন্ট টু অ্যানাদার, ইট ক্যান জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস, এন্টার ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কেমন? জেমস অ্যান্ড জ্যাক, দুটা ওয়ার্ড। র্যান, সুইম অ্যান্ড প্লেড, দুইটা ভার্ব। হার বিউটিফুল লং হেয়ার অ্যান্ড ডার্ক ব্রাউন, তাহলে দুটা নাউন ফ্রেজ। একটা হচ্ছে বিউটিফুল লং হেয়ার অ্যান্ড ডার্ক ব্রাউন আইজ। দ্য ফ্যামিলি মুভড ইন টু দ্য নিউ হাউস, একটা ক্লজ। অ্যান্ড দ্য নেইবার্স ওয়েলকাম দেম ওয়ার্মলি। দেখো এই হচ্ছে আমাদের অ্যান্ডের ব্যবহার। নর, নর আমরা ইউজ করে থাকি কি হিসাবে? কোনো কিছু না বোঝাতে, তাই না? বলছে নর ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিমিটেড কোঅর্ডিনেটিং কনজাংশনস, ইট ইউজ টু প্রেজেন্ট অ্যান অ্যাডিশনাল নেগেটিভ আইডিয়া হোয়েন আ নেগেটিভ আইডিয়া হ্যাজ অলরেডি বিন স্টেটেড। যেমন হি ডাজ নট লাইক ফুটবল, এই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এখানে একটা ইনভার্সন হবে। ইনভার্সনের কথা কি মনে আছে? হোয়াট ইজ ইনভার্সন? ইনভার্সন কি বলো তো? নেগেটিভ স্যার। না, ইনভার্সন মানে হলো
সাবজেক্টের আগে ভার্ব নিয়ে আসা, তাই না? সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব নিয়ে আসা। তো মনে করো একজন বলল, এই অর্থে দেখো ব্যাপারটা এরকম ঠিক, আই ডু নট লাইক স্মোকিং, আমি স্মোকিং পছন্দ করি না। আরেকজন বলতেছে নর ডু আই, তাই তো, লাইক ইট, আমিও এটাকে পছন্দ করি না। তাহলে এই যে নর ডু আই, তাহলে এই যে নর যখন বসিয়েছি আগের নেগেটিভকে এখানে এমফাসাইজ করার জন্য আমি এইভাবে নরকে কিন্তু ব্যবহার করতে পারি। তো সেটা এখানে বল, দেখো হি ডাজ নট লাইক ফুটবল, সে ফুটবল পছন্দ করে না, ওরই সাথে রিলেটেড নর ডাজ হি এনজয়েজ হকি, সে হকিও পছন্দ করে না। তাহলে দুটাই, তাই এখানে কি হচ্ছে, একটা ইনভার্সন হয়েছে, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাতে হয়েছে, যদিও এটা কিন্তু উল্টা প্রশ্নবোধক না। নয়। হ্যাঁ, প্রশ্নবোধক নয়, ঠিক আছে। তো আই হ্যাভ নেভার সিন দ্যাট মুভি, আমি কখনো মুভিটা দেখিও না আর আমি দেখতেও চাই না। নর ডু আই ওয়ান্ট টু সি ইট, এমনটা বলি না আমরা, আমি দেখিও নি আর দেখতেও চাই না, আমি সেখানে যাইও নি আর যেতেও চাই না, এরকম যে সেন্সটা প্রকাশ করতে আমরা নর ইউজ করে থাকি। শি হ্যাজন্ট বিন প্যারিস, এই যে বলছে শি হ্যাজন্ট বিন প্যারিস, সে কখনো প্যারিসে যায়নি। নর হ্যাজ শি ট্রাভেল টু রোম, সে রোমেও যায়নি। Note that when nor is used to join two independent clauses, as in the examples above, negative inversion must be used in the second clause. এই যে ইনভার্সন কিন্তু করতে হবে, তাই না, যে আমার সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে, কারণ নর অলরেডি নেগেটিভ। There is disagreement over whether nor should be used to join two elements that are not independent clauses. এ নিয়ে কি হচ্ছে ডিসএগ্রিমেন্ট, therefore the examples below would be considered correct according to some style guides and incorrect according to others. তাহলে এটাও আবার কারো কাছে কারেক্ট হতে পারে, কারো কাছে ইনকারেক্ট হতে পারে এইভাবে ব্যবহার করলে। হ্যাঁ, আই হ্যাভেন্ট সিন নর হার্ড ফ্রম মাইক ইন ডেজ, তাহলে আমি মাইককে দেখিও নাই, তার থেকে কোনো সংবাদও পাই নাই। হি ক্যানট প্লে ফুটবল নর বাস্কেটবল, শি সেইড শি ওয়াজন্ট গোয়িং টু সিং নর ডান্স অ্যাট দ্য পার্টি। তবে এই ব্যবহারগুলো একটু ইনফর্মাল, আমাদেরকে ব্যবহার করতে হলে এটার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। ফর দোজ হু কনসিডার দ্য অ্যাবভ সেন্টেন্স টু বি ইনকারেক্ট অর উড বি দ্য প্রিফার্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, তারা এইভাবে ব্যবহার করতে পারে, যে আগেরটাকে নেগেটিভ করে দিয়ে অর, যে আই হ্যাভেন্ট সিন অর হার্ড, হি ক্যানট প্লে ফুটবল অর বাস্কেটবল, শি সেইড শি ওয়াজন্ট গোয়িং টু সিং অর ডান্স অ্যাট দ্য পার্টি, এভাবেও ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে কি উড বি দ্য প্রিফার্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, নরের মানে পরিবর্তে অর। এখন বিষয়টা আমরা শিখছি যেভাবে ব্যবহার করা যায়, বা আমরা যদি কখনো এরকম ব্যবহার আমাদের রিডিংয়ে পেয়ে থাকি। বাট ইজ ইউজ টু প্রেজেন্ট আ কন্ট্রাস্ট উইথ প্রিভিয়াস ইনফরমেশন, ইট ক্যান বি ইউজ টু জয়েন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু ফ্রেজ অর অ্যান ইন্ডিপেন্ডেন্ট বলছে টু জয়েন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু আ ফ্রেজ অর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো, মানে ক্লজের সাথে ফ্রেজ, ফ্রেজের সাথে ক্লজ, বা দুটা ক্লজও যুক্ত হয়ে যেতে পারে, এমনটা বোঝাচ্ছে। যেমন আই ওয়ান্ট টু গো শপিং বাট আই কান্ট, বিপরীত কন্ট্রাস্ট। হি ওয়াজ আপসেট বাট ডিড নট ক্রাই, আই উড লাভ টু ট্রাভেল মোর বাট আই জাস্ট ডোন্ট হ্যাভ দ্য টাইম। তাহলে এখানে আমরা কিন্তু যুক্ত করেছি বিপরীতমুখী দুইটা ক্লজকে। অর ইজ ইউজ টু প্রেজেন্ট অল্টারনেটিভ চয়েসেস, অল্টারনেটিভ মানে এটা না হয় সেটা, দুটাই বাদ না। নর মানে হচ্ছে দুটাই বাদ, আর অর হচ্ছে হয় এটা না হয় সেটা, মানে যে কোনো একটা অল্টারনেটিভ। উড ইউ লাইক দ্য চিকেন, দ্য পোর্ক অর দ্য বিফ, তাহলে তুমি তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করতে হবে, সবগুলো না। হুইচ স্পোর্ট ডু ইউ থিঙ্ক ইজ মোর এক্সাইটিং, ফুটবল আর হকি, কোনটা, ফুটবল নাকি হকি? দুটাই না, এটাকে কি দুটাই বলবো না যে কোনো একটা বলবো? অরের ক্ষেত্রে হলো যে কোনো একটা। তাই না। উই ক্যান গো টু দ্য মুভিজ টু নাইট, হয় আমরা আজকে মুভি দেখতে যেতে পারি, অর উই ক্যান জাস্ট হ্যাং আউট অ্যাট হোম, অথবা বাড়িতেই থাকতে পারি, এরকম। ইয়েট অনেকটা বাটের মতোই, ইজ ইউজ টু প্রেজেন্ট কন্ট্রাস্ট। হাউএভার দেয়ার ইজ আ সাটল ইমপ্লিকেশন when you use yet that the information is surprising in the light of what we already know. তাহলে ইয়েট আমরা তখন ইউজ করবো যখন আমাদের কিছুটা সারপ্রাইজিং হবে, যেটার সাথে আর একটা আসলে হয় কি করে। হ্যাঁ, বলছে দ্য মুভি ওয়াজ ডিপ্রেসিং, হতাশ মানে খুব মানে ভালো লাগেনি। তারপরে বলছে ইয়েট আপলিফটিং অ্যাট দ্য সেম টাইম, দুটা কেমন করে হয়, মানে বিপরীতমুখী কিন্তু একটু সারপ্রাইজিং কন্ট্রাস্ট হলে পারে আমরা ইয়েটটাকে ব্যবহার করতে পারি। আমরা বাটও এখানে ইউজ করতে পারি। ইট পোর্ড রেইন অল ডে,
হ্যাঁ, সারাদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, ইয়েট দে হ্যাভন্ট ক্যান্সেল দ্য ফুটবল গেম, তারপর তারা ফুটবল গেমটা ক্যান্সেল করেনি। আই হ্যাভ রেড থাউজেন্ডস অফ বিগ বুকস সিন্স হাই স্কুল, ইয়েট দ্য ক্যাচার ইন দ্য রাই ইজ স্টিল মাই ফেভারিট। অনেক বই পড়েছি কিন্তু এই বইটা আমার কাছে খুবই প্রিয়। তাহলে বাট এবং ইয়েট একই ঘটনা, তবে ইয়েটটাকে আমরা ব্যবহার করব কখন, যখন অর্থের সাথে মিল রেখে মনে হবে এটা তো এরকমটা হওয়ার কথা না, তারপরে হচ্ছে। সো ইজ জেনারেলি অনলি ইউজ টু জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস হোয়ার দ্য সেকেন্ড ক্লজ ইজ রেজাল্ট। দেখো ফর ছিল আগে কি, সেকেন্ড ক্লজ ছিল হচ্ছে কি রিজন, ফরের ক্ষেত্রে সেকেন্ড ক্লজ ছিল হচ্ছে কি রিজন, তাই না? আর সো এর ক্ষেত্রে সেকেন্ড ক্লজ হয়ে যাবে আমাদের কি রেজাল্ট। বলছে হি ওয়াজ এক্সস্টেড সো হি ওয়েন্ট টু বেড আর্লি। এবার হি ওয়াজ এক্সস্টেড হয়ে গেল রিজন, অ্যান্ড সো হি ওয়েন্ট টু বেড এটা হয়ে গেল আমাদের রেজাল্ট। শি ওয়াজ দ্য মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এটা হয়ে গেল আমাদের রিজন, সো উই গেভ হার দ্য জব। হি ইজ বিং ওয়ার্কিং হার্ডার লেটলি সো হিজ গ্রেডস আর ইমপ্রুভিং। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যান ভয়েস। কয়টা কনজাংশন আছে এখানে কোঅর্ডিনেটিং, বলো তো? 7 7, তাই তো? 7টি। 7টা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এক একটার কাজ কিন্তু এক এক রকমের। আচ্ছা, পাংচুয়েশন, আমরা পাংচুয়েশন কখন বসাই? আমরা কিন্তু অ্যান্ডের কাছে পাংচুয়েশন বসাই না, কিন্তু এখন গ্রামারলি দেখতে গেলে দেখা যায় যে গ্রামারলি, বুঝো তো? গ্রামারলি এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে? তুমি যখনই অনলাইনে কোনো কিছু লেখালেখি করবা, ভুল হলে ও দেখাই দিবে যে ভুল হচ্ছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেমন আমি যদি মনে করো এই ইমেলে একটা লেখি, দেখো আচ্ছা এখানে মনে করো আমি একটা ওয়ার্ড লিখলাম, গ্রামারলিটা সেট করা থাকলেই মনে করো আমি লিখতেছি এই জায়গায় ভুল, দেখো ভুল দেখাচ্ছে না, এই যে লাল কালি পড়ে গেছে, বলছে এটা হলো না, এখানে এম হবে আর আইটা ভুল হয়েছে, আইটা কি হবে বড় হাতের হবে, ঠিক আছে তো? এখন মনে করো বললাম হি হ্যাজ বট আ নাইস বুক অ্যান্ড আ নাইস পেন। হ্যাঁ, তো দেখো এইখানে সে কি ভুল দেখাইছে কোনো? এখানে কিন্তু সে ভুল দেখায়, তাই তো? হ্যাঁ, এখানে ওয়ানের কি ভুল দেখাচ্ছে? এটা এমনি নোটিফিকেশন দেখাচ্ছে, বলছে হি হ্যাজ বট আ নাইস পেন অ্যান্ড বুক। আচ্ছা, এটা তো ভুল ধরার কথা ছিল। আচ্ছা যাক, ওই যেহেতু পেইড না, মাঝে মাঝে ভুলগুলো সবগুলো আসে না, পেইড হলে পরে অনেক সময় আরও প্রপারলি দেখায়। তো যাই হোক, এখানে তোমরা দেখবা যে এই অ্যান্ডের আগে কখনো কখনো যদি আমি প্রিপজিশন না কমা না বসাই তাহলে কমার সমস্যা হয়। বলো কি বলতেছিলে? হ্যাঁ, এই সমস্যাটা মেসেঞ্জারে বেশি দেখায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো যেখানে ছিলাম, অলদো বলছে অলদো ইটস নেভার ইনকারেক্ট টু ইউজ আ কমা বিটুইন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, the comma is optional if the two clauses are very short and concise and there is no possibility of confusion for the reader. যেমন হি প্লেইজ স্পোর্টস অ্যান্ড হি ইজ ফিট, এখানে যে কমাটা বসাইছি এই কমাটা না বসালেও চলবে, হি প্লেইজ স্পোর্টস অ্যান্ড হি ইজ ফিট। বিটুইন ওয়ার্ডস আর ফ্রেজেস, বলছে when coordinating conjunction are used to join two words or phrases that are not independent clauses we don't use a comma. হ্যাঁ, তাই বলছে দুটা ওয়ার্ডকে যদি যুক্ত করি বা দুটা ফ্রেজকে যুক্ত করি তাহলে আমাদের কোনো কমা বসানোর দরকার নেই। বিফোর দ্য লাস্ট আইটেম ইন আ লিস্ট, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হচ্ছে যে যখন আমরা একের অধিক মানে দুটা যুক্ত করলে তো হলোই, কিন্তু যদি আমরা 3-4টা যুক্ত করি তবে শেষের দুটাতে কি করি আমরা অ্যান্ড যুক্ত করি, তাই না? শেষের দুটাতে সেক্ষেত্রে কি করতে হবে বলো? দেখ, আ কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজুয়ালি অ্যান্ড ইজ অফেন ইউজড বিফোর দ্য লাস্ট আইটেমস ইন আ লিস্ট। When we use a comma before this coordinating conjunction, it is called a serial comma or Oxford comma. চিন্তা করো, there are strong opposition opinions over whether this comma should ever be used. এটা ব্যবহার হবে কি হবে না নিয়ে তার যে কনফিউশন আছে। neither side is right or wrong, কেউ রঙও না কেউ রাইটও না, ইটস সিম্পলি আ স্টাইলিস্টিক প্রিফারেন্স, এটা হচ্ছে স্টাইলের মতো, পড়লে ভালো না পড়লে সমস্যা না। therefore all of the following sentences could be considered correct, যেমন I like apples, bananas, pears and figs.
তাহলে এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, নিচে বলছে কমা ব্যবহার করি নাই, তারপর দুটাই ঠিক। একইভাবে এখানে আমি এখানে ছিল কি 4টা নাউন, এখানে আমি 3টে অ্যাডজেক্টিভ ইউজ করছি, স্মার্ট, বিউটিফুল অ্যান্ড উইটি। তাহলে এখানে কিন্তু দেখো আমি বিউটিফুল অ্যান্ড উইটি এখানে কমা ব্যবহার করলেও চলে, পরে ব্যবহার না করলেও চলে, এখানে ঠিক একই ঘটনা হয়েছে। তাই বলছে ইট শুড বি নোটেড দ্যাট সার্টেন ভ্যারাইটিস অফ ইংলিশ ইউজ দ্য সিরিয়াল কমা মোর দ্যান আদার্স। হ্যাঁ, কিছু ভ্যারাইটি আছে, যেমন ফর এক্সাম্পল মোস্ট আমেরিকান ইংলিশ স্টাইল গাইডস রিকমেন্ড ইটস ইউজ, তাহলে যে গ্রামারলিটা আমেরিকান আছে বলে ভুল দেখায়। অন দ্য আদার হ্যান্ড দ্য মেজরিটি অফ ব্রিটিশ ইংলিশ স্টাইল গাইডস রিকমেন্ড এগেনস্ট ইট, উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সেপশন বিং দ্য অক্সফোর্ড স্টাইল ম্যানুয়াল, যেখানে অক্সফোর্ড কমা নামটা এসেছে। আচ্ছা, তোমাদের আইডি নাম্বারগুলো একটু নিয়ে নিই আমি। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে বিগিনিং আ সেন্টেন্স উইথ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা কোনো সেন্টেন্স শুরু করতে পারি কিনা। তাই বলছে দেখো, মোস্ট অফ আস হ্যাভ বিন টট অ্যাট সাম পয়েন্ট দ্যাট উই শুড নেভার বিগিন আ সেন্টেন্স উইথ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। হাউএভার মোস্ট গ্রামারিয়ান্স অ্যান্ড নিয়ারলি অল স্টাইল গাইড স্টেট দ্যাট ইট ইজ নট আ গ্রামাটিক্যাল রুল বাট আ পার্সোনাল প্রিফারেন্স। বলছে এখানে গ্রামাটিক্যাল রুলের সাথে যায় না, এটা নিয়ে কোনো ভুল বা ভ্রান্তি হওয়ার কথা না, বরং এটা পার্সোনাল ব্যাপার, তুমি দিবা না দিলে না দিবা। Writers often begin a sentence with a coordinating conjunction to emphasize an afterthought, lengthen a pause, signify a shift in thinking. Commas are not used after coordinating conjunction when they start sentence. দেখো এই জায়গায় she is smart and beautiful and she is witty too. তাহলে এইখানে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা তখন কানেক্টর হিসেবে ইউজ করে ফেলেছি, সরাসরি কনজাংশন হয়নি। এখানে কিন্তু কমা বসানো কি বলছে, কমাস আর নট ইউজড আফটার কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে কোনো কমা ব্যবহার করা হয় না। দেখো when we do start a sentence with a coordinating conjunction we must take extra care that the sentence is not a fragment but contains a subject verb and complete thought। মানে এখানে আবার এই ফ্র্যাগমেন্ট বা ফুল সেন্টেন্স না বসালে কিন্তু আবার হবে না, যদি তুমি আলাদা করে ব্যবহার করতেই চাও। কিন্তু যদি তুমি এখানে ইউজ করতে একসাথে তাহলে ব্যবহার। হ্যাঁ, বলছিলাম ফ্র্যাগমেন্ট অর্থ কি স্যার? ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে ওই যে কাটা ছাটা, মানে পার্ট, কোনো ফুল অংশ না, টুকরা যেটা বলা হয়। যেমন আমি বললাম কি শি ইজ স্মার্ট অ্যান্ড বিউটিফুল অ্যান্ড উইটি, এই শি ইজ মনে করে না দিলাম, দিয়ে বললাম অ্যান্ড উইটি, তাহলে কি ফুল সেন্টেন্স হবে? ফুল সেন্টেন্স তো এখানে হচ্ছে না, তাই না? তো এই জন্য বলছে এরকমভাবে কখনোই আমরা ফুল সেন্টেন্স ছাড়া কোনো ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারবো না। আমাকে কারণ ইউজ করতে হবে কন্টেইনার সাবজেক্ট, সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে এবং কমপ্লিট থট থাকতে হবে। তাহলে এখানে পুরো কমপ্লিট থটটা আছে। আচ্ছা, কুইজে আসি। কোঅর্ডিনেটিং কনজাংশন আর জয়েন ইউজ টু জয়েন কি কি? স্যার অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট আ কোঅর্ডিনেটিং কনজাংশন? দেয়ারফর, তাই না? তা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কোঅর্ডিনেটিং কনজাংশন। স্যার সো হবে। সো, তাই তো, আই হ্যাড স্টাডিড আ লট সো আই ডিড রিয়েলি ওয়েল অন দ্য টেস্ট। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ রিটেন কারেক্টলি? কোনটা কারেক্টলি ইউজ করা হয়েছে, কমা টমা সব কিছু মিলে? স্যার এ নাম্বার। শুধু এ নাম্বার না স্যার ডি নাম্বার, ডি হবে, ডি। এ বি দুটো, তাই না? এখানে কমা আছে, এখানে কমা দেয়নি, কিন্তু এন্ড এর পরে তো আর কমা হয় না, তাহলে এটা ভুল। তার মানে এ এবং বি, তাই তো, দুটা ঠিক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ রিটেন কারেক্টলি? স্যার এ নাম্বার। স্যার প্রথমটা, তাই না? কারণ নরের পর কমা হ্যাভটা আসতে হবে সাথে, এখানে আসেনি, অর আইটাও আসেনি, নর আই হ্যাভ স্যার নেভার। কমাও হবে। ওকে, এখানে এগুলো কমা টমা ইউজ করা হয়নি, এখানে কমা ইউজ করা হয়নি, কিন্তু নরের সাথে আসেনি, অতএব এটা। তাহলে দেখো কমারও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। এবার হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? যার দুটা করে অংশ থাকবে। এই যে দেখো, কোরিলেটিভ কনজাংশন আর পেয়ার্ড কনজাংশনস আর সেট অফ কনজাংশনস দ্যাট আর অলওয়েজ ইউজ টুগেদার লাইক কোঅর্ডিনেটিং কনজাংশন দে জয়েন ওয়ার্ডস ফ্রেজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অফ সিমিলার ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড স্ট্রাকচার।
আনলাইক কোঅর্ডিনেটিং কনজাংশন দে ক্যান অনলি জয়েন টু এলিমেন্টস টুগেদার, নো মোর। দেখো দুটা করে এলিমেন্ট থাকতে হবে, তাই না? দেখো নট বাট, নট অনলি বাট অলসো, হোয়েদার অর নট, প্রচুর কনজাংশন আছে। ফাংশনস অফ কোরিলেটিভ কনজাংশন, তাহলে কোনটা কখন আমরা ইউজ করব? We use both and when we want to put emphasis on two elements that are true in a sentence, মানে দুটাকে যদি আমরা গুরুত্ব দিতে চাই তখন আমরা both and দিতে পারি। এই and যুক্ত করলেও যা, both and যুক্ত করলেও তাই, কিন্তু both and যুক্ত করলে emphasizটা একটু বেশি হয়। বলছে we can also use the coordinating conjunction and, but it does not achieve the same emphatic effect। তাহলে শুধু and ইউজ করলে emphatic effectটা থাকে না। কেমন? the house is large and cozy, বাড়িটা খুব মানে বড় এবং আরামদায়ক। কিন্তু যখন বলছি যে দ্য হাউস ইজ বোথ লার্জ অ্যান্ড কোজি, তখন মানে কি এখানে একটা এমফাসাইজ করা হয়েছে। শি ক্লিনড হার রুম অ্যান্ড ওয়াশ দ্য ডিশেস, শি বোথ ক্লিনড হার রুম অ্যান্ড ওয়াশ দ্য ডিশেস। একইভাবে মাই মাদার অ্যান্ড ফাদার, তার মানে কি বোথ মাই মাদার অ্যান্ড মাই ফাদার আর বুক ওয়ার্ডস। In the above examples, the sentence using both and are more emphatic. Note, however, that both and construction doesn't join independent clauses, only words or phrases. তাহলে এরা কখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে না, ওয়ার্ড এবং ফ্রেজকে যুক্ত করে, সেটা বলা হলো। আইদার অর, আইদার অর এর মধ্যে কি অপশন থাকবে, এটা না হয় ওইটা। বলছে উই ইউজ আইদার অর টু প্রেজেন্ট টু অপশনস, এগেইন ইট এমফাসাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য চয়েস ইজ লিমিটেড টু অনলি টু গিভেন অপশনস। অতএব দুটার মধ্যে অপশন হয় এটা না হয় সেটা, এর চেয়ে বেশি অপশন দেওয়া যাবে না। তাই বলছে আই ওয়ান্ট টু পেইন্ট দ্য হাউস আইদার হোয়াইট অর গ্রিন, তাহলে কি দুই কালারই ইউজ করা হবে না যে কোনো একটা পেইন্ট করার জন্য? আর দেখুন একটা কোনটা ইউজ করবে, হোয়াইট না গ্রিন, কোনটা ইউজ করবে সেটাও ঠিক করা হয়নি, তাই না? এখন তোমাকে চুজ করতে হবে। লেটস গো সুইমিং অর গো শপিং, হয় সুইমিংয়ে যেতে হবে না শপিংয়ে, যে কোনো একটা, দুটা কাজ করা যাবে না। আইদার ইউর ফাদার উইল পিক ইউ আপ অর ইউ উইল গেট আ রাইড হোম উইথ ইউর ফ্রেন্ড। এবার নাইদার নট মানে কি, টু নেগেট টু অপশন, দুটাই বাদ, দুটার মধ্যে কোনোটাই করা যাবে না। I have neither the time nor the patience for silly TV programs, তার মানে I don't have time and I don't have patience. Neither James nor Mike enjoys playing basketball. Neither does he understand nor does he care, সে বোঝেও না সে খেয়ালও করে না। Note that neither and nor begin to independent clauses we must use negative inversion। দেখো একটা এখানে কিন্তু একটা ইনভার্সন হয়েছে, সাবজেক্ট একটা সাহায্যকারী ভার্ব, যদি আমরা সেন্টেন্সটাকে শুরু করি। The reversal of the subject and auxiliary verb, inversion মানে কি, the reversal of the subject and auxiliary verb for each, as in the third example যেটা এখানে দেখানো হয়েছে। Not but, এটা আবার কি, we use not but to express a contradiction, negating the first option while emphasizing the second। তার প্রথমটা নেগেটিভ হবে, দ্বিতীয়টা হবে তার বিপরীতমুখী কাজ। He is not happy but thrilled, তাহলে not but। He did not like but loved her new earrings। Not just one friend turned up to help, but the entire team arrived। শুধু একজনই নয় বরং পুরো টিম এসেছিল তাকে সাহায্য করার জন্য। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে আবার দুটাকেই এমফাসাইজ করার জন্য, দুটাকেই আমরা জোর দিব। তার মানে এখানে দেখলাম কি, যে বোথ অ্যান্ড হচ্ছে দুটাকেই এমফাসাইজ করার জন্য, আইদার অর যে কোনো একটাকে, নাইদার নর কোনোটাকেই না, নট বাট দিয়ে আগেরটাকে নেগেটিভ দিয়েও কিন্তু পজিটিভ ইফেক্ট প্রকাশ করা হচ্ছে, আর নট অনলি বাট অলসো দিয়েও আমরা নেগেটিভ সেন্স দিয়ে পজিটিভ ইফেক্ট দিয়ে দুটাকেই এমফাসাইজ করার চেষ্টা করব। হচ্ছে উই ইউজ নট অনলি বাট অলসো টু এমফাসাইজ অ্যান অ্যাডিশনাল এলিমেন্ট ইন দ্য সেন্টেন্স, মানে একটা তো আছেই, তার সাথে আর একটা কথা বলা হবে। স্পেশালি হোয়েন ইটস অকারেন্স সিমস কন্ট্রাডিক্টরি অর সারপ্রাইজিং ইন দ্য লাইট অফ what we already know. This house is not only large, শুধু বড়ই না, but also cozy, মানে দুটাই। ওকে, তাহলে আমরা ছিলাম কি, নট অনলি বাট অলসো জায়গাতে, তাই তো? বলছে she not only cleaned her room but also washed the dishes. The speaker is surprised that she did both chores. Not only is she an award-winning singer but also she also runs tracks. The speaker is impressed that she is able to do these two unrelated activity. দুটা কাজ করতে সে পারে, হ্যাঁ, এরকম অর্থে আমরা not only but also ইউজ করব। Note that when not only is used to introduce an independent clause, as in the third example we must use negative inversion। দেখো এখানে কিন্তু ইনভার্সন বলা হয়েছে, তাই না, যে লাইক হয়ে নাইদার নরের মতো করে।
নাইদার নরের মতো করে। হোয়েন বার্ড বিগিনস দ্য সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্য সাবজেক্ট কামস বিটুইন ইট অ্যান্ড অলসো। আচ্ছা দেখো এই জায়গায় এখানে দেখানো হয়েছে কীভাবে কাজটা করা হয়েছে। Just as so. We use just as so to indicate that the two elements being joined are similar. এটা যেমন ওটা তেমন, ঠিক এরকম আর কি। হ্যাঁ, just as so. We but usually just as begins an independent clause and so is followed by a second independent clause. Traditionally the clause after the so should be inverted, as in সেখানে ইনভার্ট করতে হবে। জাস্ট অ্যাজ আই লাভ ফিল্মস সো ডাজ মাই ব্রাদার লাভ স্পোর্ট। তাহলে সে যেমনটা আমি ফিল্ম পছন্দ করি ঠিক তেমনটাই আমার ভাই খেলা পছন্দ করে। জাস্ট অ্যাজ আমেরিকানস লাভ বেসবল সো ডু ইউরোপিয়ান লাভ সকার। জাস্ট অ্যাজ ফ্রেঞ্চ ইজ স্পোকেন ইন ফ্রান্স সো ইজ ইংলিশ স্পোকেন ইন ইংল্যান্ড। তার মানে একটা যেমনটা হয় ঠিক তেমনটা বোঝাতে আমরা জাস্ট অ্যাজ তারপর একটা ক্লজ সো তারপর একটা ক্লজ আমরা ইউজ করি। এক্ষেত্রে ইনভার্সন করতে হবে কি সাহায্যকারী ভার্ব একটা সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। However, it is also common, especially in informal writing and speech, for the structure to occur without inversion. তা বলছে উইদাউট ইনভার্সনে আমরা এটাকে ব্যবহার করতে পারি। জাস্ট অ্যাজ আই লাভ ফিল্ম সো মাই ব্রাদার লাভ স্পোর্টস। জাস্ট অ্যাজ আমেরিকান লাভ বেসবল সো ইউরোপিয়ান লাভ সকার। এইভাবে দেখো জাস্ট অ্যাজ এখানে সো ইংলিশ স্পোকেন, তার মানে এখানে ইনভার্সনটা ছাড়াও ব্যবহার করা যেতে পারে, তবে এটা কিসে স্পেশালি ইন ইনফর্মাল রাইটিং অ্যান্ড স্পিচ। ওয়েদার ডট ডট অর। We use whether or to express doubt between two possible options. হবে কি হবে না এরকম আর কি বাংলা। Whether has the same meaning as if in this regard, যেটা আমরা ন্যারেশনে পড়ে এসেছি, তাই না? ন্যারেশনে আমরা জানি প্রশ্নবোধক সেন্টেন্সে বিশেষ করে ইয়েস নো কোশ্চেনে আমরা কনজাংশন হিসাবে ইফ বা whether ব্যবহার করি। এই অর্থে বাংলাটা হয়ে যায় কি না, কি না এরকম অর্থে। হ্যাঁ, তাই বলছে আই ডোন্ট নো whether the white paint or the green paint is better, যে আমি জানি না হোয়াইট পেইন্ট নাকি গ্রিন পেইন্টটা বেটার হবে। তাহলে হোয়েদার অর। হি ইজ নট শিওর হোয়েদার হি উইল বি এবল টু অ্যাটেন্ড দ্য গেম অর নট। সে নিশ্চিত নয় সে গেমে যোগ দিতে পারবে কি না। উই অলসো ইউজ হোয়েদার অর টু ইন্ডিকেট দ্যাট সামথিং উইল হ্যাপেন নো ম্যাটার হুইচ চয়েস ইজ মেড। হোয়েদার উই স্টে অ্যাট হোম অর ইট পিজা অর উই গো আউট অ্যান্ড ওয়াচ film, I am sure we'll have a good time. I am going to help you whether you like it or not. তাহলে একটার বিপরীতে আর একটা ক্ষেত্রে প্রশ্নবোধক একটা বিষয় আসছে, হবে কি হবে না এরকম একটা ডাউট বা প্রশ্ন নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এভাবে ইউজিং কোরিলেটিভ কনজাংশনস প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার মানে এদিকে যা ব্যবহার করা হবে ওদিকেও তাই ব্যবহার করতে হবে। বলছে উই ইউজ কোরিলেটিভ কনজাংশনস অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট টু ইউজ প্যারালাল স্ট্রাকচার। এদিকে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় ওদিকে সিঙ্গেল ওয়ার্ড হতে হবে, এদিকে ক্লজ হতে হলে ওদিকে ক্লজ হতে হবে, এদিকে যদি প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ হয় সেদিকে প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ হতে হবে। এটাগুলো হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, স্পেশালি ইন ফর্মাল রাইটিং। প্যারালাল স্ট্রাকচার রিকোয়ার্স বোথ এলিমেন্টস দ্যাট আর জয়েন্ট বাই দ্য কোরিলেটিভ কনজাংশন টু বি ইকুয়াল। বলছে দিস হাউস ইজ বোথ লার্জ অ্যান্ড কোজি, তাহলে এদিকেও অ্যাডজেক্টিভ এদিকেও অ্যাডজেক্টিভ। লেটস গো আইদার গো সুইমিং অর গো শপিং, তাহলে দুটাই হচ্ছে ভার্বাল ফ্রেজ বা এটা হচ্ছে আমরা বলি জিরান্ড ব্যবহার করার মাধ্যমে আমরা কী করেছি ভার্ব এবং জিরান্ড। আইদার ইয়োর ফাদার উইল পিক ইউ আপ অর ইউ উইল গেট আ রাইড হোম উইথ আ ফ্রেন্ড, তার মানে এখানেও দুটা ক্লজ যুক্ত করা হয়েছে। ইউজিং কোরিলেটিভ কনজাংশন টু স্যার কেউ মনে হয় অ্যাকসেস চাচ্ছে। নন প্যারালাল ইজ কনসিডার ইনকারেক্ট, তাহলে নন প্যারালাল হলে কী হবে, এটা ইনকারেক্ট হবে। তাই বলছে আই ওয়াজ বোথ আ বোরিং আই ওয়াজ বোথ আ বোরিং কি ইট ওয়াজ বোথ আ লং মুভি অ্যান্ড বোরিং বলা যাবে না, কারণ এটা হচ্ছে নাউন ফ্রেজ আর এটা হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ। অতএব নাউন ফ্রেজকে আমরা একটা অ্যাডজেক্টিভের সাথে শুধু যুক্ত করতে পারবো না। আই এম নট শিওর হোয়েদার দ্য হোয়াইট পেইন্ট অর পেইন্টিং ইট গ্রিন, এদিকে হলো নাউন ফ্রেজ আর এদিকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ব্যবহার করা যাবে না। তাই বলছে আইদার ইয়োর ফাদার উইল পিক ইউ আপ অর আ ফ্রেন্ড বলা যাবে না, কারণ এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করা হয়নি। Although the sentence above may be hard in everyday speech, they are considered incorrect. বলছে এই কথাগুলো আমরা হয়তো প্রতিদিনের স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো আসলে ইনকারেক্ট হবে। তাহলে পাংচুয়েশনের ব্যাপারটা খেয়াল করি। বলছে when we use the correct correlative conjunction to join two independent clauses, we separate the two clauses with a comma. তাহলে আমরা কমা ইউজ করি, দেখো
কমা ইউজ করছে। হোয়েন উই বলছে উই জেনারেলি ডু নট ইউজ কমা হোয়েন দ্য টু এলিমেন্টস বিং জয়েন্ট আর নট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না হয়ে জাস্ট ওয়ার্ড এবং ফ্রেজ হয় তাহলে কিন্তু আমরা কমা ইউজ করতে পারবো না, যেমন এখানে ইউজ করা হয়নি, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ড এবং সিঙ্গেল ওয়ার্ড হিসাবে। একইভাবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা কী করবো, যদি এই জাতীয় কনজাংশন দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, এতক্ষণ তো আমরা নাউনকে যুক্ত করলাম, অবজেক্টকে যুক্ত করলাম, ভার্বকে যুক্ত করলাম, যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, যেমন এখানে দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে দুটো সাবজেক্ট যুক্ত করেছি কিন্তু আসলে ভার্ব হয়ে গেছে দেখো সিঙ্গুলার, তাহলে আমাদের একটু এদিকে খেয়াল করতে হবে যে হোয়েন উই জয়েন টু সাবজেক্টস উইথ আ কোরিলেটিভ কনজাংশন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ক্যান বি ট্রিকি। তাহলে সাবজেক্ট যুক্ত করলে আমাদের তখন মনে রাখতে হবে যে ভার্বের ক্ষেত্রে কী হতে পারে। দেয়ার আর সাম ওয়াইডলি অ্যাকসেপ্টেড রুলস টু হেল্প টু সিঙ্গুলার সাবজেক্ট। যদি দুটো সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করি তখন কী হবে, বলছে ইন জেনারেল উই জয়েন টু সিঙ্গুলার সাবজেক্টস ইউজিং আ কোরিলেটিভ কনজাংশন দ্য ভার্ব দ্যাট ফলোজ শুড বি সিঙ্গুলার। তাহলে এদিকেও সিঙ্গুলার এদিকেও সিঙ্গুলার হলে ভার্বটা হবে সিঙ্গুলার, নট অনলি বাট অলসো ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ওয়ান এক্সেপশন টু দিস রুল ইজ হোয়েন ইউজিং বোথ অ্যান্ড এবং বোথ অ্যান্ড যুক্ত করলেই সাবজেক্ট কিন্তু প্লুরাল ফর্ম করতে হবে। টু প্লুরাল সাবজেক্ট, এবার যদি দুটো প্লুরাল সাবজেক্ট হয়, দুটাই প্লুরাল সাবজেক্ট কিন্তু, তাহলে অবশ্যই তো ভার্ব অটোমেটিক প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওয়ান প্লুরাল সাবজেক্ট হলে তখন কী করবো, বলছে সামটাইমস উই জয়েন আ সিঙ্গুলার সাবজেক্ট টু আ প্লুরাল সাবজেক্ট। ইন দিস কেস দ্য মেজরিটি অফ দ্য স্টাইল গাইড স্টেট দ্যাট দ্য ভার্ব শুড অ্যাগ্রি উইথ দ্য নাউন দ্যাট ইজ ক্লোজেস্ট টু ইট। তার মানে ঠিক তার পাশাপাশি ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেটা যেমন হবে আমার ভার্বটাও তেমনই হবে। তাহলে কি কাকে এনে আনা হয়েছে জায়গায়, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগস, তাহলে কোন অনুসারে ভার্ব করবো আমরা, ক্যাট না ডগ? ডগ স্যার। ডগ, তাই তো, তাহলে ডগস অনুসারে। অন্যদিকে নাইদার মাই কাজিনস নর মাই মম, তাহলে এখানে আবার কাজিনস আগে চলে এসেছে, মম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমার সিঙ্গুলার করতে হবে। তাহলে লাইক ইজ সিঙ্গুলার বিকজ মম ইজ সিঙ্গুলার। হাউএভার there are also those who believe that if either of the subject is plural then the verb should also be plural. According to this preference the second sentence above would require a plural verb form of the verb because the first subject my cousins is plural. বলছে neither my cousins nor my mom like swimming, এক্ষেত্রে কী করছে, কেউ কেউ আবার বলছে প্রথম সাবজেক্ট, তাই না? তারপর হচ্ছে if this is confusing or you are not sure which style you should use, you can avoid the problem entirely by switching the order of the subject so that the plural subject comes closest to the verb. তাহলে এরকম যদি একটা সিঙ্গুলার হয় একটা প্লুরাল ফর্ম হয় তখন আমরা প্লুরাল ফর্মটাকে সবসময় পরে লিখবো যাতে আমাদের কনফিউশন না থাকে। হ্যাঁ, তাই বলছে দেখো ইন দিস ওয়ে উই স্যাটিসফাই বোথ দ্য স্টাইল, কেমন, মাই মম অ্যান্ড মাই কাজিনস। তাহলে একদিকে প্লুরাল ফর্মটা পরে এসে গেল আর সেই অনুসারে কিন্তু আমরা ভার্বটা করলাম, কিন্তু এর রাইটারের মতে আমরা দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। প্রোনাউন অ্যাগ্রিমেন্টে কী হবে তখন, জাস্ট যেভাবে আমরা সাবজেক্ট দেখলাম ওইভাবে প্রোনাউনের ব্যাপারটাও কিন্তু খেয়াল করতে হবে। জাস্ট অ্যাজ উই হ্যাভ টু টেক এক্সট্রা কেয়ার উইথ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট উই অলসো হ্যাভ টু বি কেয়ারফুল উইথ প্রোনাউন অ্যাগ্রিমেন্ট ইউজিং কোরিলেটিভ কনজাংশন। টু সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে কী হবে, হচ্ছে হোয়েন উই জয়েন টু সিঙ্গুলার সাবজেক্ট উই শুড ইউজ আ সিঙ্গুলার প্রোনাউন, যেমন মাইক অ্যান্ড ড্যানিয়েল অতএব হিজ হয়ে যাবে, দেখো জেন অ্যান্ড সারা হার হয়ে যাবে। অ্যান্ড এগেইন বোথ অ্যান্ড প্রেজেন্টস অ্যান্ড এক্সেপশন, কিন্তু বোথ অ্যান্ড হলে আমার সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলেও আমাদের প্রোনাউন কিন্তু প্লুরাল হবে, কারণ ভার্বটা প্লুরাল এবং কারণ আমরা সাবজেক্টকে প্লুরাল হিসাবেই ধরছি। কিন্তু টু প্লুরাল সাবজেক্ট হলে কী হবে, অটোমেটিক আমাদের প্রোনাউনটা কিন্তু প্লুরাল করতে হবে। কিন্তু ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট এবং ওয়ান প্লুরাল হলে তখন কী করতে হবে, তখন কী করতে হবে দেখি, বলছে হোয়েন উই জয়েন আ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড আ প্লুরাল সাবজেক্ট উই রান ইন্টু দ্য সেম প্রবলেম, একই প্রবলেম উই হ্যাভ had with the subject verb agreement. Again the most widely accepted practice is that the pronoun should agree with whichever noun is closest to, তার মানে যেটা আমার ভার্বের কাছাকাছি সেটা দিয়ে করব। দেখো মাইক হচ্ছে সিঙ্গুলার কিন্তু হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল ফর্ম, সুতরাং দেয়ারটা আমরা ফ্রেন্ডস অনুসারেই করেছি। মাইক ফ্রেন্ডস অ্যান্ড মাইক, তাহলে এখানে হিজ করব, কিন্তু এই আগের মতো একই ঘটনা যে আমরা চেষ্টা করব যদি উল্টাপাল্টা হয়েই যায় তাহলে আমরা কী করব, প্লুরাল ফর্মটাকে পরে দিয়ে সেই অনুসারে আমরা প্রোনাউনটাকে চেঞ্জ করে দিব। এই হচ্ছে আমাদের ভার্ব মানে সাবজেক্টের ক্ষেত্রে সমস্যা। আর যদি অবজেক্ট ভার্বে হয় তাহলে আর এই জাতীয় প্রবলেম আমাদের দেখার প্রয়োজন পড়ে না, তাই না? তো আমরা কুইজটা করে আজকে এখানে দেখব কোরিলেটিভ কনজাংশনস আর কনজাংশন দ্যাট জয়েন ড্যাশ টুগেদার, কয়টা জিনিসকে যুক্ত করে, টু এলিমেন্টস। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস পেয়ার ইজ নট আ কোরিলেটিভ কনজাংশন, and dot dot but, হ্যাঁ বোথ ডট ডট অ্যান্ড আছে কিন্তু অ্যান্ড ডট ডট বাট নেই, তাই তো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কোরিলেটিভ কনজাংশন, কোনটা বসতে পারে এখানে, so not only but also, এটা নট কি অনলি হবে? বাট অলসো, দুটাকে যেহেতু যুক্ত করে নট অনলি বাট অলসো।
কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কোরিলেটিভ কনজাংশন। এখানেও নট অনলি বাট অলসো, ঠিক আছে, দুটাই। Not only but also. হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স মাস্ট হ্যাভ এ কমা? কোথায় কমা বসানো দরকার? Sir, D number. ডি নম্বরে, তাই তো। ক্লজ যুক্ত করলে আমাদের নট অনলি বাট অলসো দিয়ে কমা ইউজ করতে হবে। এমনি যদি ফ্রেজ বা ক্লজ হয়, ইয়া হয়, সিঙ্গেল ওয়ার্ড হয়, তাহলে আর কমা বসানোর দরকার নেই। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, সাথে সাথে আমরা কোরিলেটিভ কনজাংশন, তাই তো, এবং কোঅর্ডিনেট দুটাকে দেখলাম। একটু ভালো করে পড়ে নেব। আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করেছি, কারণ এগুলো খুবই সিম্পল হিসাব, এখন তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আগামী দিন আমাদের পড়া থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশনে। আমরা এখন থেকে একটু দ্রুত যাব কিন্তু, হ্যাঁ, আমাদের এখনকার আলোচনা খুব খুব দ্রুত হবে। আর যদি কোনো প্রবলেম হয় সেটা বলতে হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া। আর নাউনের কোনটা যেন দিলাম, নাউনের, তাই তো, নাউন প্লাস প্রিপোজিশন, তাই না, এই কয়টা একটু বাসাতে রিভাইজ দিয়ে ফেলবো, ঠিক আছে। তো তাহলে আজকে এ পর্যন্তই। কারো কোনো কথা থাকলে বলতে পারো। স্যার পরীক্ষাটা কি মানে আচ্ছা, সামনের ক্লাসে নেবেন? হ্যাঁ, সামনের দিন নিব, হ্যাঁ, সামনের দিন নিব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। গুড নাইট, বাই।